গ্রীষ্ম বর্ষা পেরিয়ে বর্ষার আগমন ঘটেছে, চারদিকে বৃষ্টির পানিতে ভরপুর নদী-নালা, খাল-বিল। বর্ষার আগমন ঘটে যেমন মাটির তৃষ্ণা মেটাতে, তেমনি বর্ষার কদম কিংবা দোলনচাঁপা ফোটে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে। সময়টা বর্ষাকাল, কিন্তু কেউ কথা বলছে অন্য ঋতু নিয়ে। সে কথার মাঝে রয়েছে প্রশ্নের উত্তর জানার আকাঙ্ক্ষা। শরতের আকাশ বেশি সুন্দর নাকি বসন্তের আকাশ বেশি সুন্দর? রাস্তার পাশে একটি মেয়ে পাশের ছেলেটিকে প্রশ্ন করল। সম্ভবত তারা প্রেমিকা। ছেলেটি হাতে থাকা চায়ের কাপটা বেঞ্চে রেখে মুচকি হেসে উত্তর দিল, সম্ভবত শরতের আকাশ বেশি সুন্দর। ঝকঝকে নীল আকাশ, তুলোর মতো শুভ্র মেঘ ভেসে বেড়ায় শরতের আকাশেও, যা দেখতে অপরূপ লাগে। আর বসন্ত তো জমিনে বেশি সুন্দর। চারদিকে ফুলের বাহার, গন্ধে মাতোয়ারা করেছে সবাইকে। ছন্দে গন্ধে সুরে মেতে উঠে অনেকে, সাথে যুগল প্রেমিকাদের মনের বসন্ত রং লাগে। অধরা কলেজে যাওয়া বাদ দিয়ে রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে তাদের দেখছিল আর ভাবছিল, তারাও যদি এমন একটা দিন আসতো, পাশে যদি থাকতো সেই পছন্দের মানুষটা, তবে মন্দ হতো না। ভাবনার পরক্ষণে অধরা নিজের মনকে শাসায়, না এসব ভাববো না বলে সামনে তাকে আবার হাঁটা শুরু করে। আজ আর রিক্সা নেয়নি, কলেজে যাওয়ার ইচ্ছে করে না, কোন দিকে যাচ্ছে সে নিজেও জানে না। আজকে সকালটা অন্যরকমভাবে শুরু হয়েছিল। অধরার ঝিমানো মুখ, বিহর শুষ্ক ঠোঁট, এলোমেলো চুল, উদাসীন চলের কারণ অবশ্য আছে। কালকে বিকালে হঠাৎ ইরফানের ফেসবুক আইডিতে একটি মেয়ের সাথে ছবি দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল, প্রিয় আরেকজনের নারীর সাথে, দুইটা লাভ ইমোজি। মেয়েটা ভীষণ সুন্দর মানিয়েছিল, বেশ, মুখে অপূর্ব হাসি। তবে সেটার অধরার কাছে অসহ্য লেগেছিল। বাসার মানুষটা কি তার সাথে এমন ছবি তুলতে পারতো না? মেয়েটার জায়গায় সেও থাকতে পারতো। অবাধ্য মন এসব ভাবছিল। অনেক খুঁজে কত কষ্ট করে কয়দিন আগে স্যারের আইডি পেয়েছিল। আইডির নাম ইরফান চৌধুরীর, সাথে সুন্দর ব্ল্যাক শার্ট পরা একটা প্রোফাইল দেওয়া। অধরা কত আশা নিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিল, অ্যাকসেপ্টও করেছিল, কিন্তু তার দুদিন পর এমন পোস্ট দেখবে আশা করেনি। কমেন্ট বক্স চেক করতে পারেনি, কারণ কমেন্ট অপশন অফ করা ছিল। তাই আশাহত হয়ে ফোন করেছিল একজনকে। তার কথাগুলো মনে হতে নিজেকে শক্ত করলো। যে ব্যক্তির মনে তার জন্য কিছু নেই, তাকে নিয়ে স্বপ্ন দেখা ভুল। আর স্যার তো তাকে স্টুডেন্ট ছাড়া সেভাবে চিনিও না, তাহলে সাধারণ একজন স্টুডেন্টের কথা ভাববে কেন? অতরা বারবার নিজেকে বোঝাচ্ছে। কালকে ফোনে আলাপ করার পর কথাগুলো মনে করলো। আরেকবার স্যারকে পাওয়া সম্ভব নয়। ক্লাসে স্যারের প্রতি ক্রাশ খাওয়া কমন ব্যাপার, তবে তাদের নিয়ে স্বপ্ন দেখা পাগলামি, বই ছাড়া আর কিছুই না। এই কথাটা কালকে রাতে তার বড় খালামণির মেয়ে অনিকা বলেছিল। আরও অনেক কিছু বলেছে। সেগুলো শোনার পর অধরা খানিকটা চুপ ছিল। নিজের মনকে সারা রাত বোঝানোর চেষ্টা চালালো। ভাবলো কালকে থেকে নতুন নিয়মে চলতে হবে, বাস্তবতা ভাবতে হবে। স্যারের প্রতি ভালো লাগা হোক, ক্রাশ খাওয়া, সেটা সে অবধি রাখতে হয়। কিন্তু মনকে আসলে তা শুনবে? মন যে কারো কথা শোনে না, সে চলে নিজ অনুভূতিতে। আর অনুভূতি আসে হুট করে, অনুমতিবিহীনভাবে। যে মানুষটি ধরা দেয় না, অথচ মনের অরণ্যের প্রতিধ্বনি তোলে, তাকে ভুলে যাওয়া কি এত সহজ? হেলে দুলেও হেঁটে অর্ধেক পথ এসেছে অধরা। বাকি পথটা রিকশায় করে আসলো। কলেজে আসার ইচ্ছে না করলেও আসলো, কারণ আজ না হোক কাল তো আসতে হবে, ভালো করে পড়তে হবে, সামনে ফাইনাল পরীক্ষা। কলেজ মোড়ে এসে রিকশা থামলো। অধরা নেমে ভাড়া মিটিয়ে চলে আসলো দেরিতে আসার জন্য। প্রথম ক্লাস মিস গেছে সেটাই বলছে সামি আর লাবলু, কিন্তু অধরা চুপ। ওরা দুজন কিছু বুঝতে পারছে না। অধরা মন খারাপ কেন জিজ্ঞেস করতে যাবে, তার আগে সব স্টুডেন্টের কণ্ঠ শুনতে পেল। আসসালামু আলাইকুম স্যার। অধরা সহ করে দৃষ্টি দরজার দিকে। দরজার ঠিক সামনে ইরফান স্যার। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং স্যার। আবার প্রায় সবাই একসাথে বলল গুড মর্নিং। সিট ডাউন। সবাই বসে পড়ল। অধরা চোখ নামিয়ে সবার মাঝে বসে পড়ল। ইরফান স্যার ক্লাস শুরু করলেন। পড়াতে পড়াতে হঠাৎ এক জায়গায় থেমে গেলেন। অধরা, এই অংশটা তুমি বোঝাও তো বাকিদের। অধরা চমকে উঠল। আমি? হ্যাঁ তুমি। তুমি তো মনে হয় এই চ্যাপ্টার ভালো মতো বুঝো, নয়তো আমি ক্লাস করাচ্ছি আর তুমি বাইরে তাকিয়ে আছো কেন? নিশ্চয়ই পারো, তাই না? অধরা মুখ শুকনো, সাথে গলা শুকিয়ে এলো। কিছু ভালো লাগছিল না বলে একটু বাইরে তাকিয়েছিল। কত সুন্দর দুটি পাখির পাশাপাশি বসেছিল, মনে হচ্ছিল গল্প করছে। স্যার আমি পারবো না। তাহলে বাইরে তাকিয়েছিলে কেন? পরীক্ষায় ভালো রেজাল্ট পাবে নাকি ব্যাংক পাবে? ইরফানের স্যারের কথা শুনে ক্লাসে হালকা হাসি রোল উঠল। অধরা মন আরও তীব্র খারাপ হলো। ইরফানও হয়তো তা বুঝতে পারলো। হাতে থাকা ডাস্টার দিয়ে টেবিলে আওয়াজ করে বলে, স্টপ দিস। সকলের হাসি মুহূর্তে বন্ধ হয়ে গেল। অধরাকে বসতে বলল, তারপর আবার পড়াতে শুরু করলো। সামনে থাকার কারণে মাঝে দুই একবার চোখাচোখি হলে অধরা মাথা নিচু করে রইল। নিষিদ্ধ জিনিসের প্রতি নজর দিতে নেই। কিছু জিনিস চাঁদের মতো সুন্দর এবং দামি, যা দেখার সাধ্য থাকলেও পাওয়া কিংবা ছোঁয়ার সাধ্য থাকে না। তিনিও ঠিক চাঁদের মতো
দেখা যায় কিন্তু ছোঁয়া যাবে না, পাওয়া হবে না। ক্লাস শেষ, ইরফান স্যার বেরিয়ে যেতে সামিয়া আর লাবলু অধরাকে চেপে ধরলো। কি হয়েছে বল। অধরা চুপচাপ ব্যাগ থেকে ফোনটা বাইর করে ওদের সামনে ধরলো। দুজনেই অবাক হলো, একসাথে বলে উঠলো, এটা কে? স্যারের প্রেমিকা আছে জানতাম না তো। তোকে বলে বলে প্রেম করবে? যার যাকে ভালো লাগে তার সাথে তো সম্পর্ক হবে, সবার কপাল ভালো, শুধু আমার বাদে। অধরার কণ্ঠে নিজের ভাগ্যের প্রতি তাচ্ছিল্য করলো। সামিয়া কাঁধে ভরসা হাত রাখলো, অধরার মুখটা তার পানে নিয়ে দূরে ইশারা করলো। ওই যে দেখতে পাচ্ছিস ওখানে একটা ভিক্ষুক দাঁড়িয়ে আছে, ওনাকে জিজ্ঞেস করিস তার নিজের প্রতি আফসোস আছে কিনা। আফসোস সবারই থাকবে, ওনারও হয়তো আছে। ওনার আফসোস কি জানিস? অধরা মাথা ডানে বামে মাথা ঝাঁকালো, যার অর্থ সে জানে না। সামিয়া হেসে আবার বলল, তার আফসোস সে যদি আমাদের মতো ভালো মন্দ খেতে পেত, ভালো পোশাক পরতে পারতো, আমাদের মতো সুন্দর জীবন উপভোগ করতে পারতো। অধরা ওর দিকে তাকিয়ে রইল, বুঝতে পারলো না তাকে কেন এটা বলছে। বুঝতে পারিস না তো কেন বলছি? তোকে বলছি কারণ এই পৃথিবীতে সবারই আফসোস আছে, কারণ না পাওয়া মানুষের জন্য, কারো 3 বেলা খেতে না পারার জন্য, কারো আবার ধন সম্পদ কিংবা দামি জিনিসপত্র না পাওয়ার আফসোস। এক কথায় আফসোস ছাড়া মানুষ বাঁচে না। জীবনে সবারই না পাওয়া আফসোস থাকে, শুধু প্রকারভেদ আলাদা। অধরা মুগ্ধ চুপ সামিয়ার দিকে তাকিয়ে রইল। লাবলু অবাক হয়ে হা মেলে আছে। সামিয়া ওদের কাণ্ড দেখে লজ্জা পেল। লাবলু চোখ বন্ধ করে আবার মেলে সামিয়ার উদ্দেশ্যে বলল, দোস্ত তুই এত বুঝদার কবে হলি? একদম কবিদের মতো বললি, যেভাবে বর্ণনা দিয়ে বোঝালি, স্বর পাম দিস না। আমার মনে যা আসে তাই বললাম। এবার অধরা মুখ খুললো, থ্যাংক ইউ দোস্ত, সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার জন্য। আফসোস নিয়ে সবাই বাঁচতে পারলে আমি পারবো। সামিয়া ওর কথা শুনে শান্তি পেল, যাক তার কথা কাজে দিয়েছে। মানুষ কত আরও বড় কষ্ট বুকে রেখে মুচকে আসে, আর তোরটা তো সামান্য কয়দিনের ভালোবাসা কিংবা একতরফা ভালোবাসার সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, ভুলে যাবে, এমনিতে শুধু সময়ের অপেক্ষা। তুই ওসব নিয়ে ভাববি না, তাহলে হবে। এত শত কথা ব্যক্তি চেতনা মানতে চাইলেও মনকে আসলে বুঝবে। এইসব কথার মধ্যে আগমন ঘটলো ইরফান স্যারের। তাদের দিকে আসছে, মনে হচ্ছে কোথাও যাবে, কিন্তু তাদের দিকে আসার পথে মৃণাল স্যার ডাক দিলে সেদিকে যায়। অধরা তা দেখে ওদের দুজনকে তাড়াতে, আজ বাড়ি যাবো, ভালো লাগছে না রে, শরীরটা জ্বর করছে রে, তোরা থাক, আমি আজ আসি তাহলে। ওরা দুজনে অধরাকে বিদায় দিল। বুঝতে পারলো আসল ঘটনা মুখে ভুলে যাবে বললেও মন তো অন্য কথা বলে। চোখের সামনে তা দেখলে বুকের মধ্যে আনচান করে। রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। অধরা জানালার পর্দা সরিয়ে বৃষ্টির শব্দটা অনুভব করছে চোখ বন্ধ করে। আকাশের যখন মন খারাপ হয়, চিত্ত কালো মেঘ ছেয়ে বৃষ্টির আগমন ঘটে। হয়তো আকাশের মন খারাপের জন্য সেও তার মতো কাঁদছে। চোখ দিয়ে পানি না পড়লেও মন তো কাঁদছে। অষ্টাদশীর আবেগী মন অল্পতে কেঁদে ফেলে, বেশি ফেলে অসম্ভব কাউকে ভালো। অনেকক্ষণ হয়ে গেল, বৃষ্টি থামছে না। এবার অধরা বিরক্ত হলো। বৃষ্টির পছন্দ হলো। সারাদিন রাত এক নাগারে এত বৃষ্টি বিরক্তিকর। এই বৃষ্টি হয়তো কেউ বৃষ্টি বিলাস করছে, আর কেউ অপেক্ষা করছে বৃষ্টি থামার। কারো মন চলেছে অবাধ প্রেম, আর কারো মাথায় ঘুরপাক খাচ্ছে পেটের খিদা নিবারণের চিন্তা। সকাল পেরিয়ে বিকেল হলো, বৃষ্টি দুপুরে থেমে গেছে। হয়তো আকাশের মন খারাপ শেষ হয়েছে, কিন্তু অধরার মন খারাপ থামেনি। শেষ সে তো ছুটে চলেছে অপর প্রান্তে, মানুষের হৃদয় অরণ্যের আনাচে কানাচে। বৃষ্টির জন্য আজ কলেজে যাওয়া হয়নি। একটু আগে সামিয়া আর লাবলু গ্রুপ কল দিয়েছিল, নানান কথা বলে অধরাকে হাসানোর চেষ্টা করেছিল, হেসেও ছিল। তবে সেটা ক্ষণিকের জন্য। নিচ থেকে জাহানারা বেগমের ডাক আসলো, অধরা নিচে আয় তো, একটা কাজ আছে। আসছি আম্মু। অধরা হাতে ফোনটা রেখে ছুটল ড্রয়িং রুমে। জাহানারা বেগম রান্নাঘরে কিছু করছেন। হ্যাঁ আম্মু বলো, কি বলবে? জাহানারা বেগম রান্নার তাগাদায় কোনো মতো বলল, তোর আব্বু ফোন করেছিল, তোকে রেডি হতে বললো, সন্ধ্যার সময় তোর ফুফা আসবে। ফুফা আসবে? ভালো কথা তো, আমিও কেন রেডি হব? তোকে নিয়ে যাবে বলছে। কয়দিন থেকে আসবি? আসবি নাকি তোকে দেখতে চাইছি। তোর ফুপিও একটু অসুস্থ, তুই গেলে একটু অসুবিধা হতো। আর তোর বাবা আর আমি কাল পরশু যাবো। অধর আর কিছু বললো না। এমনি মন খারাপ, এমন সময় বন্ধ ঘরে থেকে মন খারাপ করার চেষ্টা, নতুন পরিবেশ উপভোগ করা ভালো। আর এমনিতে আসবি, আমার ভীষণ প্রিয়। আসবি হলো আমার ফুফাতো বোন, বয়সে সবে 8 বছর। ও আমায় ভীষণ ভালোবাসে। ঠিক আছে যাবো, তবে 2 দিন পরে তোমাদের সাথে চলে আসবো। জাহানারা বেগম মেয়ের ইচ্ছেকে প্রাধান্য দিল। আচ্ছা বলে হঠাৎ কিছু মনে হতে অধরাকে পিছু ডেকে বলল, ছাদের কিছু কাপড় শুকাতে দিয়েছিলাম, তুলে নিয়ে আয়। এতক্ষণে শুকিয়ে যাওয়ার কথা, কাল থেকে ভেজা ছিল। এত বৃষ্টি বিরক্তিকর। দুপুরে থেমে শান্তি পেলাম।
অধরা মায়ের কথা শুনে পা বাড়ালো ছাদের দিকে। বৃষ্টি থেমে গেল, আকাশ এখনো মেঘলা। শীতল বাতাস বইছে, আকাশে কালো মেঘের ঘনঘটা চলছে। বেশ, হয়তো রাতের আবারও বৃষ্টি আসতে পারে। শ্যামশ্যামে শুকনো কাপড়গুলো তুলে আসার সময় চোখে পড়ে আজকেও মিষ্টি মেয়েটা ছাদের কিনারে দাঁড়িয়ে আছে। তবে আজ মন খারাপ নয়, হাসি মুখে দাঁড়িয়ে আছে। অধরা বিষণ্ণ মুখে হাসির রেখা টেনে একটু জোরে জিজ্ঞেস করলো, মিষ্টি কেমন আছো? সব ঠিকঠাক? মন খারাপ ভালো হয়েছে? মেয়েটা চমৎকার হাসি দিয়ে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, সব ঠিকঠাক আছে। আর মন খারাপের অসুখ সে তো কবেই সেরে গেছে। নীল আকাশে যেমন মেঘের ঘনঘটা কি সব সময় থাকে? না তো। তেমনি মন খারাপ নির্দিষ্ট সময় নির্দিষ্ট কিছু কারণে হয়। আকাশে কালো মেঘ সরে গিয়ে যেমন রৌদ্রে দেখা মেলে, তেমনি আমার হৃদয়ে আকাশে মন খারাপ সরে গিয়ে রোদে দেখা মিলেছে। এই জন্য অবশ্যই কিছু মানুষের কাছে কৃতজ্ঞ। সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়, যেমন মানুষের মানসিকতা, ভালো লাগা, ভালোবাসা সব কিছু পরিবর্তন হয়। শুধু সময়ের অপেক্ষা, কারো একটু আগে কিংবা পরে। অধরা মুগ্ধ হয়ে শুনল। তার থেকে অনেকটা ছোট মেয়েটা কত বুঝদার, কত সুন্দর করে বোঝালো সব কিছুর ব্যাখ্যা দিয়ে। তবে সে কেন পারবে না? মেয়েটার উত্তরের মধ্যে তো তারও তো উত্তর আছে। সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়, শুধু সময়ের অপেক্ষা। আজ মনে আছে, কাল থাকবে, এভাবে চলছে দিন, সপ্তাহ, মাস, বছর। তার একদিন সব ঠিক হয়ে যাবে। শুধু মনকে বোঝাতে হবে, সময় দিতে হবে নিজের মনকে। শরৎ মানে এক অপার্থিব শুভ্রতার ঋতু। গ্রীষ্মের তাপ ও বর্ষার ভেজা গন্ধ মুছে দিয়ে শরৎ আসে নির্মলতা ও প্রশান্তের বার্তা নিয়ে। আকাশ তখন নীলচে তুলোর মতো সাদা মেঘ ছাওয়া, এক একটা মেঘ যেন পাখির পালকের মতো ভেসে বেড়ায় অনন্ত নীলিমায়। হঠাৎ হঠাৎ বাতাসে কাশফুলের ঢেউ উঠে, মাঠের ধারে, নদীর পাড়ে কিংবা গ্রামের মেঠো পথে সারি সারি কাশফুল সাদা তুলোর মতো দুলতে থাকে। সেই কাশফুলে সূর্যের আলো পড়লে যেন সোনালি শুভ্রতার জোয়ার নামে প্রকৃতিতে। গাছে গাছে পাতাগুলোর রং হয় হালকা হলুদ আর কিছুটা শুকনো। বাতাসে হালকা শীতের পরশ, সকালে শিশির ভেজা ঘাসের সৌন্দর্য, আর সন্ধ্যায় ভেসে আসে শিউলি ফুলের সৌরভ। এখন সময়টা শরতের শেষ ভাগ। শরতের বিকেল মানে হালকা সোনালি রোদ, ঝোনাকির আলোয় ভেজা আকাশ, আর মন কেমন করা এক অনুভূতি, যা অনুভব করা যায় কিন্তু বলা যায় না। অধরা ছাদে বসে আছে, হাতে একটা ডায়েরি, পাশে একটা বই। চোখে এখন আর অত আগের মতো অস্থিরতা নেই। একটা সময় ছিল যখন দিন শুরু হতো ইরফান স্যারের ভাবনায়, রাত শেষ হতো মন খারাপের অন্ধকারে। কিন্তু সময় বদলেছে। এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন আগে। পড়াশোনার চাপ, টেনশন, দুশ্চিন্তার কিছু বিষাক্ত অনুভূতি, সবকিছুর মধ্যে নিজেকে বদলে ফেলেছে অধরা। সামি আর লাবলু এখনো আগের মতোই পাশে আছে। এখন আর অধরা স্যারের কথা শুনলে বুক ধুকপুক করে না, নির্ঘুম রাতে মনে পড়ে না। তবে কিছু সময় স্মৃতি হিসেবে হঠাৎ মনে পড়ে শেষ বিকেলে। সেই সময়ের কথা মনে পড়ল, পরীক্ষার আগের কথা। ইরফান স্যার এখন আগের মতোই ক্লাস নেন। অধরা নিজেকে বোঝাতে কিছুটা সক্ষম হয়েছে, তবে সেই ব্যক্তির দিকে চোখ পড়লে মনের ভেতর অবাধ্য অনুভূতির দেখা মিলে। তারপর সময়ের সাথে সে অনুভূতি চাপা পড়ে গেছে। কলেজে মেয়াদ শেষ হলো, সামনে পরীক্ষার সময় ঘনিয়ে এসেছিল। শেষবার কলেজে আসতে হয়েছিল প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন। এতদিন পর সে মানুষটাকে দেখে শুধু হাসি এসেছিল। সে হাসি ভালোবাসার নাকি বিদ্রুপের তা বোঝা মুশকিল। অধরাকে দেখে ইরফান স্যার এগিয়ে আসে। অধরার সাথে সৌজন্য কথাবার্তা হলেও সেটা ছিল খুব অসাধারণ। একজন শিক্ষক আর শিক্ষার্থীর মাঝামাঝি স্বাভাবিক সীমারেখায় বাধা। সবকিছু ভেবে অধরা দীর্ঘশ্বাস ফেল, পুরনো চিন্তা বাদ দিয়ে সামনে তাকালো। ছাদে বসে অধরা আজ প্রকৃতি দেখছে একটু অন্য চোখে। হাওয়ায় ওড়ানো চুলগুলো এলোমেলো হলেও সে বিরক্ত না, বরং বাতাসের সেই কোমল পরশ তাকে মুক্ত মনে করাচ্ছে। দূরে কোকিলের মিষ্টি কণ্ঠে ভেসে আসছে বিকেলের শান্ত আহ্বান। শান্ত বিকেল, ঝকঝকে নির্মল বাতাসে ছাদে থাকা বেরি ফুলের ঘ্রাণ, সবকিছু আজ একটু বেশি মুগ্ধকর লাগলো। চোখ বন্ধ করে অনুভব করলো বাতাস কিছু জানান দিচ্ছে। হঠাৎ চোখ খুলে নিজেকে প্রশ্ন করলো, এতদিন যে আমি এমন করে প্রকৃতিকে দেখিনি কেন? নিজের করা প্রশ্নের উত্তর আবার নিজেই দিল। হয়তো তখন মন আটকে ছিল কারো চোখে, হাসিতে, আর আজ সে চোখ খুঁজে ফিরছে আকাশে, সবুজ পাতায়, ফুলে ফুলে। নিচে থেকে মা ডাকে, অধরা, মা শোন, চা তৈরি হয়েছে, আসে মাম্মু।
নেমে যাওয়ার আগে অধরা একবার আকাশের দিকে তাকায়। শরতের আকাশ নীল, একদম ঝকঝকে, মনে হচ্ছে নতুন কোনো গল্প শুরু হতে চলেছে। হয়তো আগামী দিনগুলোতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটবে, তবে এখন অধরা জানে নিজের মন, নিজের ভবিষ্যৎ সবকিছু তার নিজের নিয়ন্ত্রণে থাকবে। সে আবার শুধু ভালোবাসতে শিখবে না, ভুলতেও শিখবে। রাত 8:20। আজ হঠাৎ অধরার আইসক্রিম খেতে ইচ্ছে করলো। নিচে নেমে জাহানারা বেগম বললেন, চলো আম্মু, আইসক্রিম খেতে যাই। জাহানারা বেগম তখনই কোনো উত্তর দিল না। একটু ভেবে হাসি মুখে বলল, চলো যাই তবে। অধরা আজকাল নিজের ইচ্ছেকে প্রাধান্য দেয়। নিজের ইচ্ছে নিজেকে মেটাতে হবে। ওরা যেমন ছিল তেমনই, শুধু মাথায় ওড়নাটা টেনে নিয়ে বাসা থেকে বাইরে হলো অধরা আর ওর মা। এই তো গেটের সামনে একটা দোকান আছে, কিন্তু ভাগ্য খারাপ ছিল, অন্য সব আইসক্রিম থাকলেও নিজের পছন্দের স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিমটা ছিল না। মন খারাপ হলো একটু। আশেপাশে দোকান আছে, তবে আর একটু হাঁটতে হবে, এই 2 মিনিটের মতো। অধরা ওর আম্মুর হাত ধরে হাঁটা ধরলো। একটু যাওয়ার পর জাহানারা বেগম মেয়ের গতিমতি বুঝে প্রশ্ন করে, রিশাদ ছেলেটা খারাপ নয়, আমার তো পছন্দ হয়েছে, তোর সাথে ভালোই মানাতো। এখন তো এইচএসসি পরীক্ষা শেষ। তবে ওদের কথা শেষ হওয়ার আগে বিরক্তিকে প্রকাশ করে বলল, আম্মু এমন সময় এসব বলে মুড খারাপ করে দিও না প্লিজ। পৃথিবীতে তিনি শুধু ভালো ছেলে নেই, আরও অনেক ছেলে আছে। জাহানারা বেগম আবার ছটপট উত্তর, তাহলে যারা আছে তাদের মধ্যে কাউকে পছন্দ কর। ওরা চুপ হয়ে গেল, কথা বাড়াতে ইচ্ছে করলো না। আম্মুকে যত বললে তত কথা বাড়বে, এর চেয়ে চুপ থাকা ভালো। তারপরও কিছু ভেবে জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বলল, জীবনে কাকে কার সাথে ভালো মানাবে এটা কি ইম্পর্টেন্ট? জীবনে দেখতে মানানসই হওয়ার চেয়ে ভালো থাকাটা জরুরি। তাই কার সাথে মানালো আর কার সাথে মানালো না এইসব নিয়ে যারা কথা বলে তারা হলো সবচেয়ে নিচু মন মানসিকতার মানুষ। জাহানারা বেগম মুখ ভার করলেন। অধরা তা চুপটি করে দেখল। রাস্তার এক সাইডে এসে মায়ের কাঁধ জড়িয়ে ধরে বলল, খারাপ লাগলে সরি, কিন্তু তোমার ভাবনা ভুল আম্মু। তুমি যদি বলতে ছেলেটা ভালো, তোকে ভালো রাখবে, তাহলে সেটা মানা যেত, বুঝলে? মেয়ের কথা ভেবে দেখলেন ভুল বলেনি। আসলে আমরা শুধু চেহারা দেখি, সৌন্দর্যকে সব কিছু মনে করি। সৌন্দর্য শুধু ভালো লাগা পর্যন্ত গড়াতে পারে, ভালোবাসা নয়। ভালোবাসা চেহারা সৌন্দর্যের চেয়ে মন মানসিকতা, ব্যক্তিত্ব, আচার আচরণ সুন্দর হওয়া বেশি প্রয়োজন। অক্টোবরের শেষ ভাগ, সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে ধরণীতে। আর তারা ভরা আকাশ, মাঝে মাঝে জ্যোৎস্না ঝিরে ঝিরে আলো ছুঁয়ে যাচ্ছে ছাদের কার্নিশ। অধরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে এক কাপ কফি হাতে। এই একাকিত্ব এখন আর তাকে কষ্ট দেয় না, বরং নিজের সঙ্গে সময় কাটানোর এক ধরনের স্বস্তি। এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর 1 মাস পার হয়ে গেছে। সারাদিনে এক এক সময় এক এক কিছু করে দিন কাটে। বই পড়া, অনলাইনে ক্লাস, মাঝে মাঝে স্বামী আর লাভলুর সঙ্গে আড্ডা। মন খারাপের রাতগুলো এখন ডায়েরিতে বন্দি। আর দিনের আলোয় সে খুঁজে বেড়ায় নিজেকে। আজ একটু ব্যতিক্রম। ফোনের গ্যালারি ঘাটতে গিয়ে হাত থেমে যায়। কলেজের বিদায়ের কিছু মুহূর্ত চোখের সামনে ভেসে উঠে, মনে যায় সেই কথা, ডুব দেয় সেই স্মৃতিতে। যেদিন সন্ধ্যা হঠাৎ কলেজ গ্রুপে একটা মেসেজ আসে, আগামী সোমবার কলেজের বিদায় অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকো। অধরা মেসেজটা দেখে অনেকক্ষণ চুপ করে থাকে। কলেজের শেষের দিন, এই শব্দটা হঠাৎ যেন বুকের মধ্যে ভারী হয়ে আসে। কত স্মৃতি, কত মায়া, কত না বলা কথা। আর ইরফান স্যার, বিদায় শব্দটা তো শুধু জায়গা ছেড়ে যাওয়া নয়, কারো থেকে দূরে সরে যাওয়ার, কখনো আর ফেরা না হওয়ার একটা আভাস। সোমবার কলেজ ক্যাম্পাস সাজানো হয়েছে ফুল আর ফেস্টুনে। ছাত্রছাত্রীদের মুখে নানান রঙের এক্সপ্রেশন। কেউ উচ্ছ্বসিত, কেউ মন খারাপ, কেউ চোখ লুকিয়ে কান্না চেপে রেখেছে। অধরাকে সাদা সালোয়ার কামিজে আজ অপূর্ব লাগছে। চোখে হালকা কালো কাজল, ঠোঁটে শুধু একটু মৃদু লিপস্টিক। সে যেন আজ নিজেকে নতুন করে চেনে। স্বামী আর লাবলু পাশে একসাথে ছবি তুলছে আর হাসছে। ক্যামেরার ফ্রেমে বন্দি করছে 4 বছরের স্মৃতি। ঠিক তখনই মাইকে ঘোষণা আসে, আমাদের সবার প্রিয় শিক্ষক ইরফান চৌধুরী
স্যারকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। সবাই হাততালি দেয়, কেউ কেউ স্লোগানও তোলে। অধরার বুকটা থক করে ওঠে। হাঁটতে হাঁটতে মঞ্চে উঠে মাইকের সামনে দাঁড়ান ইরফান স্যার। আজ তার পরনে ফর্মাল শার্ট প্যান্ট, চোখে চশমা, মুখে হালকা হাসি। বক্তব্য শেষ করে ইরফান স্যার হাসলো, শেষে বলল, আশা করছি তোমরা আমাদের এবং আমাদের কলেজের নাম উজ্জ্বল করবে, নিজেদের বাবা মায়ের স্বপ্ন পূরণ করবে। সবার জন্য দোয়া রইল। সবাই চুপ। অধরা নিঃশব্দে শুনছে। হঠাৎ মঞ্চ থেকে স্যারের দৃষ্টি অধরার চোখে আটকে যায়। এক মুহূর্তের জন্য অধরার চোখে পানি চলে আসে, কিন্তু সে দ্রুত চোখের কোণে বাধা দিয়ে ফেলে, কারণ আজ আর সে আগের মতো দুর্বল না। বিদায়ের সময়ে ক্লাসরুমটা একবার দেখে নেয় অধরা, যেখানে প্রথম দিন ইরফান স্যারকে দেখেছিল, যেখানে প্রথম বুঝছিল মন কি জিনিস, আর আর যেখানে একসময় মন ভেঙে গিয়েছিল। সব জায়গা যেন আজ চুপচাপ তাকিয়ে আছে তার দিকে। কলেজ গেটের বাইরে আসতে সামিয়া বলল, তোকে দেখে মনে হচ্ছে তুই অনেক বদলে গেছিস দোস্ত। অধরা হাসে, হ্যাঁ বদলে গেছি, কারণ এখন আমি জানি ইচ্ছাকে ভালোবাসা যায়। সে না থাকলেও জীবনে ভালোবাসা থাকে, শুধু তার জায়গা বদলে যায়। অতীত নিয়ে ভাবলে যন্ত্রণা বাড়ে, যে যন্ত্রণা ছেড়ে এসেছি সেখানে আবার স্মৃতি জমানো ঠিক নয়। কলেজ জীবনের আবেগের নাম দেওয়া প্রথম এক পাক্ষিক প্রেম। হা হা। নিজের মনে হাসে অধরা, তারপর বলে, না অনেক রাত হচ্ছে, আব্বু হয়তো এসে গেছে, তাই যাই তাড়াতাড়ি। ছাদে থাকা বেঞ্চ থেকে উঠতে যাবে, তখনই ফোনে কল আসে। অধরা দাঁড়িয়ে ফোনের স্ক্রিনে তাকায়, জল জল করছে একটি অচেনা নাম্বার। সাধারণত অচেনা নাম্বার থেকে কল আসলে ধরে না, আজও তার ব্যতিক্রম নয়। কল কেটে গেছে। ছাদ পেরিয়ে দরজার কাছে পৌঁছাতে আবার কল আসে। এবার কলটা ধরে হয়তো পরিচিত কেউ হতে হবে হয়তো। হ্যালো, কে বলছেন? অপর প্রান্ত থেকে কোনো উত্তর আসে না, শুধু ভেসে আসে ঝিঝি পোকার আওয়াজ। মনে হচ্ছে কেউ নিরিবিলি কোনো স্থানে বসে কিংবা দাঁড়িয়ে আছে। উত্তর না পেয়ে অধরা বিরক্ত হয়ে বলেই দিল কিছু তিক্ত কথা। কাজ নেই, ফোন দিয়ে ফাজলামো করেন কে? সামনে পাইলে থাপ্পড় মারতাম। অধরার কথা শেষ হওয়ার সাথে সাথে কল কেটে দেয়। কান থেকে ফোন নামিয়ে আবারও বলে, এদের থাপ্পড় দিলে সোজা হবে এবং ভয়ও পাবে। তারপর মনে পড়ল, এটা রিশাদ নয় তো? কিছু মাস আগে মাঝে মধ্যে কল দিত। একদিন খুব রাগ ছেড়েছিলাম, তারপর আর কল দেয়নি। আজ হয়তো দিয়েছে, ভয়ে কথা বলার সাহস পায়নি। সে যাই হোক, আমার কি, এসবে আমার কোনো আগ্রহ নেই। ছাদের দরজা মারিয়ে চলে যায় নিজের রুমে। স্নিগ্ধ সকাল, ঠান্ডা আবহাওয়া, বাতাস বইছে ঝড় বেগে, বেশ ভালো লাগছে। চুলগুলো উঠছে অবাধ্যতার ঢেউয়ে। আশেপাশের রাস্তায় মানুষের সমাগম শুরু হয়ে গেছে। ব্যস্ত শহরে অলিগলি ছেয়ে রয়েছে যানজটের দুর্ভোগ। সকাল 8টা, হালকা রোদ পড়েছে, ছাদের কার্নিশে হঠাৎ ফোনটা বেজে উঠল। আদৌ একটা শকিং নিউজ বলি। ফোনের উপাশে সামিয়ার কণ্ঠ, চিরচেনা চঞ্চলতা নেই। কী রে, আবার কী হলো? অধরা হাসতে হাসতে জিজ্ঞেস করলো, আমার বিয়ে ঠিক হয়ে গেছে রে। অধরা অবিশ্বাস্য কথায় শকড। ফোনের ওপাশে কয়েক সেকেন্ডের নীরবতা। অধরা মুখ থেকে যেন কথাই বের হচ্ছে না, সে শুধু চুপচাপ করে রইল। এরপর জড়ানো গলায় বলল, কি বলছিস, কখন, কবে? সামিয়ার লাজুক কণ্ঠ, হুট করে সব ঠিক হলো? 2 দিন আগে দেখতে এসেছিল। তোকে তো বলেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি সব হয়ে যাবে বুঝতে পারিনি। ছেলে নাকি জব থেকে ছুটি পেয়েছে 1 সপ্তাহ, তাই এত তাড়াতাড়ি বিয়ের জন্য। আগামীকালে গায়ে হলো, তার পরশু বিয়ে। তুই কাল সকালে চলে আয়। লাবলুকে বলেছি, ও আসবে বলেছে। অধরা হাসলো, তবে আব্বু আম্মুকে বলতে হবে। তারা যেতে দিবে কিনা সেটাও জানতে হবে। সামিয়ার অনুরোধ কণ্ঠ, প্লিজ রে আদু, তাড়াতাড়ি আসিস, তোকে ছাড়া কিছুই পরিপূর্ণতা লাগবে না। আর চিন্তা করিস না, আব্বু তোর বাবার সাথে কথা বলেছে, আঙ্কেলকে রাজি করিয়েছি, তারপর তোকে ফোন দিয়েছি। অধরা আর বাধা থাকলো না। আচ্ছা বাবা, যাব। বিয়ে নিয়ে এত উৎসুক হবে কবে থেকে হলি? কাল আয়, তারপর বলবো। অধরা নিঃশব্দে মাথা নেড়ে রাখলো ফোনটা। মনটা হঠাৎ করে কেমন জানি খালি খালি লাগলো। বন্ধুটা যে একসময় একসাথে ক্লাস ফাঁকি দিয়ে ক্যান্টিনে গিয়েছিলাম, একসাথে অঝরে কেঁদেছিল, প্রেম ভাঙ্গার পর সেই সামিয়া আজ নিজের জীবন নিয়ে অন্য পথে হাঁটবে। এই তো চেয়েছিল একসময় বিষাক্ত অতীত
ভুলে ভালোবাসাময় ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হয়। অতীত নিয়ে পড়ে থাকতে নেই, বিষাক্ত অতীত কষ্ট ছাড়া কিছুই দেবে না। যারা অতীত নিয়ে সারা জীবন পড়ে থাকে তাদের মতো বোকা আর দুটো নেই। পরের দিন সকাল, নরম রোদের মিঠে আলো ছুঁয়ে যাচ্ছে অধরার ঘরের জানালা। সকালের রোদ মিঠে লাগলো, অধরা বিরক্ত হলো। চোখে রোদের ঝিলিক পড়াতে ঘুমের ব্যাঘাত ঘটল। নিশ্চিত আম্মু এসে জানালার পর্দা সরিয়ে দিয়ে গেছে। সেই সঙ্গে বালিশের পাশে পড়ে থাকা ফোনটা ভাইব্রেশন শব্দে কেঁপে উঠল। উফ, শান্তি নেই। আদো আদো ঘুম চোখ কচলে চোখ বন্ধ করে ফোন রিসিভ করে কানে চাপলো। হ্যালো। অপর প্রান্তের কে কি বললো ঠিক শোনা গেল না, তবে অতটা চট করে উঠে পড়লো। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখলো প্রায় 10টা বাজতে চলেছে। এত অবধি খুব একটা ঘুমানো হয় না। রাতের স্মৃতিচারণ করতে গিয়ে ঘুম উবে গেল। ঘুমাতে হলো গিয়ে ভোরবেলা। তবে এমন অনিয়ম অধরার সাথে যায় না, সে নিজেকে এটা বলল। তবে মানলো কই? ব্রাশ করতে করতে নিচে নামলো, সোফায় ধড়াস করে বসে পড়লো। জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বলল, আম্মু, আমায় সকালে ডেকে দাওনি কেন? অতটার কথা শেষ হতে জাহানারা বেগম চোখ গরম করে তাকালেন। দাঁতে দাঁত পিষে রেগে জোরে বলল, নবাবের বেটি, তোকে কোন সময় থেকে ডাকছি আর হিসেব আছে? সামিয়া কতবার কল করেছে দেখেছিস? তোকে ফোনে না পেয়ে আমাকে ফোন করেছিল। তোর বাবা তোর জন্য অপেক্ষা করতে করতে শেষে অফিসে চলে গেল। আজ গেল তো আবার 2-3 দিনের জন্য ছুটিতে নিতে হবে। ওরা বুঝতে পারলো ভুল কথা বলেছি, যাই পালাই, নয়তো আমার হাতে খুন্তির স্যাক খেতে হবে। 11টার দিকে ওরা রেডি হয়ে বেরিয়ে পড়ে। বাসার গেটের সামনে থেকে রিক্সা নিয়ে সোজা চলে যায় লাবলুর বাসার সামনে। সেখানে দাঁড়িয়ে ছিল লাবলু। দুজনে একসাথে যাবে বলে অপেক্ষা করছিল। রিক্সায় থামতে লাবলু উঠে পড়ে। কি রোদ গরম পড়েছে দেখেছিস? এমন রোদে কালো হয়ে গেলে কোনো পোয়া পছন্দ করবে না। লাবলুর এমন কথায় অধরা বিরক্ত হলো। লাবলু যথেষ্ট সুন্দরী। আসলে কিছু মেয়ে সুন্দর হলে ঢং করে মানতে চাইবে সেই রকম। তারপর অধরা বলল, যে ছেলে সুন্দর দেখে পছন্দ করে আসে, গায়ের রং কালো বলে পছন্দ করতে চাইবে না, এমন মানসিকতা ছেলেকে বিয়ে করা উচিত নয়। যে পছন্দ করে সে উপরে সৌন্দর্য নয়, মনের সৌন্দর্য খুঁজবে। দাগহীন চেহারা তো সবাই চায়, যে সেই দাগওয়ালা মুখ চোখে খুঁজে পাবে মায়া, এক সমুদ্র সমান সৌন্দর্য। এমন কাউকে জীবনে পেলে আর কি লাগে? লাবলু হেসে উঠল। এমন ছেলে কই পাবি? তুই তো সিনেমা ডায়লগ দিচ্ছিস। লাবলুর কথাটা তার কাছে সিনেমেটিক মনে হল। অবশ্য তার ভাবনা ভুল নয়, এমন পাওয়া মুশকিল, তবে পাওয়া যায় না এমনও কিন্তু নয়। কথা বলতে বলতে রিক্সা থামলো। সামিয়াদের বাসার সামনে এসে গেছি। 2তলার ব্যালকনিতে দাঁড়িয়েছিল সামিয়া। আমাদের দেখে দৌড়ে নিচে নামলো। আমি ভাড়া মিটিয়ে ব্যাগ নিয়ে যাওয়ার সময় ঘুরতে পড়ে যেতে নিলাম। সামিয়া এমনভাবে দৌড়ে এসে জড়িয়ে ধরে যে সে নিজেকে সামলানো মুশকিল হয়ে যায়। এই মেয়েটা বড় হবে কবে? কত বকা খায় এমন হুটার দৌড়ে এসে জড়িয়ে ধরার জন্য, কিন্তু ওর গায়ে লাগে না। একটু হলেই তো ফেলে দিতি। হি হি, তুই পড়বি না আমি জানি। আর ফেলে দিলেও কি, কোমর ভাঙলে তোর জামে চিকিৎসা করাবে। অতটা ভ্রু কুচকে তাকালো, সন্ধিহান চোখে জিজ্ঞেস করলো, আমার আবার জামাই কবে হলো? হয়নি তো হবে, তার কথাই বলছি। বিয়ের খুশিতে নিশ্চিত তোর মাথাটা গেছে। লাবলু তাল মিলিয়ে বলল, সামিয়ার বিয়ে, কিন্তু দুঃখ লাগছে আমার। ওরা দুজনে একসাথে জিজ্ঞেস করলো, কেন? কারণ ওর জামাইয়ের কোনো ভাই নেই। আমি লাইন মারতে পারবো না। আমার কত শখ ছিল বান্ধবী জামাইয়ের ভাইয়ের সাথে লাইন মারবো। লাবলুর কথা শুনে অধরা আর সামিয়া দুজনে হেসে উঠল। ব্যাগ নিয়ে সেই বিষয়ে আলোচনা করছে আর বাসার ভেতর প্রবেশ করছে। দুপুর গড়িয়ে বিকেল হলো। সামিয়ার গায়ে হলুদের জন্য পুরো বাড়ি আজ আলোর ঝলকানিতে ঝিকিমিকি করছে। দেয়ালে দেয়ালে বর্ণিল কাগজের আলপনা, ছাদ জুড়ে ঝুলছে হলুদ, সবুজ, লাল রঙের ঝিকিমিকি বাত্যার কাগজের ফুল। ছাদের এক পাশে বসানো হয়েছে গায়ের বিশেষ মঞ্চ, যার পিছনে পেঁয়াজ রঙা পর্দা আর হলুদের ফিতা দিয়ে সাজানো ব্যাকড্রপ। চারিদিকে খুশির আমেজ, অতিথিদের আগমন আর রান্নাঘর থেকে ভেসে আসা বিরিয়ানির রেজালার ঘ্রাণ যেন অধরার মনেও আনন্দের ছোঁয়া লাগাতে চাইছে। কিন্তু অধরার মনটা কেন জানি বারবার কারণে খালি খালি লাগছে। সন্ধ্যা হতে ব্যস্ততার শুরু হয়ে গায়ে হলুদের সাজসজ্জার। সামিয়াকে সাজাচ্ছে ওর কাজিন, সে খুব সুন্দরভাবে সাজাতে পারে। অধরা এক কোণে দাঁড়িয়ে দেখছিল সামিয়ার গায়ে হলুদের সাজ। চেহারা এক অদ্ভুত লাজুক দীপ্তি, যেন কোনো কিশোরী মেয়ের মুখে প্রথম প্রেমের আলোক ছায়া। সামিয়া হঠাৎ বলে উঠল, আদৌ আমার মনে হয় সময়টা হঠাৎ থেমে গেছে। মনে হচ্ছে এতটা শান্তি আমি কখনো পাইনি। অথচ একটু ভয়ও করছে। নতুন জীবনে সব ঠিকঠাক হবে তো? অধরা সামিয়ার কাঁধে হাত রেখে বলল, সব ঠিক হবে রে। তুই তো চেয়েছিলি একটা নিরাপদ ঘর, একটা নির্ভরতা। সেই তো আজ তোর দুয়ারে এসে দাঁড়িয়েছে। ভয় পাবেন, আল্লাহ তোকে অনেক ভালোবাসে বলে এমন মানুষকে পাঠিয়েছে। সামিয়া চোখ মুছল আর অধরা হেসে ওর গালে আলতো করে চাপ দিল। পাত্র সম্পর্কে সে এসেই জেনেছে। তাকে ওরা সকলে চেনে। স্কুল লাইফের সিনিয়র ভাই ছিলেন, স্কুলের শিক্ষক, এবং ওনারা বলতেন
রাসেল ভাই খুব শান্তশিষ্ট, ভদ্র এবং ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। সেই সময় মেয়েরা তার আশেপাশে ঘেঁষতে চাইলে ভয়ে দিত দৌড়। সবাই তা নিয়ে হাসাহাসি করতো অনেকে। তার সাথে সামিয়ার বিয়ে ঠিক হয়েছে, সেটা পারিবারিকভাবে। কনের সাজ শেষ হতে বাকি সব সাজতে শুরু করলো। অধরা গায়ে হলুদের শাড়িটা সামিয়ার কাজিনে থেকে পরিয়ে নিয়েছে, আর বাকি টুকটাক সাজ সে একা করেছে। হলুদ শাড়ির সাথে খোপায় সাদা গাজরা কাঁচা ফুলের তৈরি গহনা পরেছে, যা সামিয়া এনে দিয়েছিল। সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে। মেয়েদের অবশ্য শাড়িতে বেশি সুন্দর লাগে। এই সৌন্দর্য যদি প্রেমিক পুরুষ কিংবা ভালোবাসার মানুষ দেখতো, তবে কি সে মুগ্ধ না হয়ে থাকতে পারতো? পুরো দমে গায়ে হলুদের অনুষ্ঠানে জমে উঠেছে নাচে গানে মুখরিত পরিবেশ। ঠিক তখনই উঠোনে একটা কালো রঙের গাড়ি এসে দাঁড়ালো। সবার চোখ ছাদ থেকে নিচে আটকে গেল। গাড়ি থেকে নামা ছেলেটির দিকে গাঢ় নীল পাঞ্জাবি, চোখে কালো সানগ্লাস, চুলগুলো একটু এলোমেলো করে আঁচড়ানো, আর মুখে কালো মাস্ক থাকার কারণে বোঝা মুশকিল আসলে দেখতে কেমন। পরপর সেম ড্রেস গেটআপে আরও তিনজন বাইর হয়, তবে পরের তিনজনের মধ্যে একজনকে একটু অদ্ভুত মনে হলো অধরার কাছে। কিন্তু এরা কারা? লাবলুর পাশে এসে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, এরা কি বলতো? তখনই শুনতে পেল অনেকে বলাবলি করছে ছেলে পক্ষের লোক মেয়েকে গায়ে হলুদ দিতে এসেছে। হ্যাঁ, ঠিক হয়তো। ছেলেটা পিছনে পিছনে আরও একটি গাড়ি এসে থামলো। নেমে আসলো আরও কিছু মানুষ, সবার সাজসজ্জা হলুদ শাড়িতে। ছেলের বাড়ির লোকজনের মেয়েকে হলুদ দিচ্ছে। ছাদের মানুষের সমাগম বেশি হলো। এত মানুষ যেন ছাদে ফাঁকা জায়গা রইল না। অধরার অস্বস্তি লাগতে শুরু করলো। এতক্ষণ ঠিকই ছিল, তবে এত মানুষ তার ভালো লাগে না। যদি অপরিচিত মানুষ তাহলে তো আরও অ্যালার্জির মতো কাজ করে। এত সমাগমের মধ্যে থাকবে না বলে পা বাড়ালো। ছাদ থেকে বেরিয়ে নিচে রুমে যাবে, কিন্তু তার হইল কই? এত ভিড় ঠেলে যেতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লো পাত্রপক্ষের এক ছেলের গায়ে। সে কি লজ্জা! হ্যালো মিস, ব্যথা পাননি তো? আলহামদুলিল্লাহ। অধরা ব্যক্তির দিকে না তাকিয়ে আশেপাশে মানুষের দিকে তাকালো। অবশ্য ব্যক্তির মুখ দেখা যাচ্ছে না। ওই একই রকম গেটআপ আর মাস্ক পরা চারটা ছেলের মধ্যে সে একজন। তবে অধরার কাছে কণ্ঠটা খুবই কোমল শোনালো, এত ধীরে যে কোনো মতে বুঝতে পেরেছে কি বলেছে। পাশ থেকে লাবলু এসে বলল, ব্যথা পেয়েছিস? ওঠ বলে হাত ধরে টেনে তুলল। ব্যথা তো পাইনি, তবে লজ্জা ঠিকই পেয়েছে। অধরা ঋণে কণ্ঠে উত্তর দিল, না ব্যথা পাইনি। তারপর বুঝতে পারলো শাড়ির এক গোছ খুলে যাওয়ার উপক্রম। দুই হাতে তা চেপে ধরে ছেলেটার মুখের দিকে না তাকিয়ে বলল, আমি দুঃখিত। তারা বলি লজ্জায় এক দৌড়ে বাইরে হয়ে গেল ছাদ থেকে। এমন লজ্জাজনক ঘটনা আর কখনো না ঘটুক, আর সেই ব্যক্তির সাথে কখনো মুখোমুখি না হোক, এমনই মনে মনে চাইল। সকাল থেকে বাড়িটা কালকের তুলনায় আরও বেশি মুখরিত। রং বেরঙের আলোর ঝলকানিতে অতিথিদের কোলাহল, রান্নাঘর থেকে ভেসে আসা মশলা মাখা সুগন্ধ, সবার ছোটাছুটি, সব মিলে যেন উৎসবের শহর হয়ে উঠেছে সামিয়াদের বাসা। দুপুর থেকে মেকআপ আর্টিস্ট এসেছে। সামিয়াকে সাজানোর কাজ চলছে খুব যত্নে। গোলাপের উপর সোনালি জড়ি কাজের লেহেঙ্গা পরানো হয়েছে তাকে। মাথায় ঝুলছে পাতলা ঘোমটা, কপালে টিকলি, গলায় ভারী হার, আর চোখে সেই চিরচেনা লাজুক দীপ্তি। সবকিছু মিলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। অধরা পাশে বসে মুগ্ধ চোখে তাকিয়ে বলছে, সামিয়া, আজকে তোকে পরীর মতো সুন্দর লাগছে। তোর জামাই থাকলে তোকে ফেরাতে পারবে না। সামিয়া লজ্জায় মুখ নিচু করে ফেলল। লাবলু আরেক ধাপ এগিয়ে লজ্জায় ফেলতে বলে উঠল, শুধু চোখ নয়, নিজেকে ফেরাতে পারবে না। একবার কাছে পেলে আর ছাড়বে না। সামিয়া লজ্জায় মরি হয়ে ধীর কণ্ঠে বলল, চুপ করবে হ্যাঁ মহিলা, একবার তোর বিয়ে আসুক, তারপর দেখিস কি বলে লজ্জা দিব। লাবলুর নাটকীয় হতাশার কথা শুরু। বিয়ে কি তার কপালে আছে? শখ ছিল বান্ধবী জামাইয়ের ভাইয়ের সাথে লাইন মারব, কিন্তু তা তো আর হলোই না। ভাই না থাকলেও কাজিন আছে, বন্ধু আছে। কাল দেখলেন এসেছিল একজন, তো অধরার সাথে ধাক্কা খেয়ে উল্টে পড়লো। তবে চাই পর ওদের পড়ার স্টাইলটা কিন্তু একদম ফিল্মি ছিল। বাট ছেলেটার মুখ দেখতে পেলাম না, কেমন চোখ মুখ সব ঢেকে রেখেছে। অধরা রাতের কথা মনে হতে কেমন হাঁসফাঁস লাগলো। তবুও লাবলুর আফসোস করা দেখে বলল, ছেলের মুখ দেখার এত শখ হলে গিয়ে বলতে, ভাইয়া প্লিজ মুখটা দেখান। তুই কথা না শেষ হতে একদল লোকজন রুম ভর্তি হলো। এরা নাকি সামিয়াদের আত্মীয় শোনা গেল। আর 5-10 মিনিটের মধ্যে পাত্রপক্ষ আসবে। এখন প্রায় বিকেল হয়ে এসেছে। এই সময় আসারই কথা। অধরার মন আজকে কোনো কারণ ছাড়া ভীষণ ফুরফুরে। পরনে তার পছন্দের গোলাপি রঙের লেহেঙ্গা, যা আজই ওরা আব্বু আম্মু এনেছে।
তারা এই 1 ঘন্টা আগে এসেছে, কিন্তু লেহেঙ্গা আনা একটু অবাক হয়েছিল। জাহানারা বেগম বলেছেন, তোর জন্য পছন্দ হলো তাই নিয়ে এসেছি, বিয়ে বাড়িতে পড়তে পারবি। অধরা আর কিছু বলেনি। আব্বু সবার সাথে সবকিছু দেখাশোনা করছে, আর আম্মু সামিয়ার আম্মুর সাথে হয়তো হাতে হাতে এটা ওটা নিয়ে এগিয়ে দিচ্ছে। বিয়ে বাড়ি মানে রাজ্যের কাজের তাগড়ায় এদিক ওদিক ছুটছে মানুষজন। ঠিক 4টে নাগাদ বরপক্ষে এসে পৌঁছায়। গেটের সামনে গাড়ি আসতে হয়েছে পড়ে গেল। সবার উৎসুক কণ্ঠে বাজছে, বর এসেছে। এ কথাটাটুকু কানে যেতে নববধূর মুখে আদল পরিবর্তন হলো। লজ্জা মিশ্রিত চেহারা লাল টমেটোর মতো হলো। লাবলু আর অধরার দায়িত্ব গেট ধরা, তাই ওদের দুজনকে কেউ ডেকে নিয়ে গেল। গাড়ি থেকে স্বর্ণের আংটি দিয়ে জামাই নামতে হলো। বড়রা মিষ্টি মুখ করিয়ে নিয়ম পালন করে চলে গেলেন। গেট ধরা পালা সব বান্ধবী কাজিনদের উপরে। লাবলুর সামনে, তার পিছনে অধরা, আর আশেপাশে আরো কয়েকজন মেয়ে আছে। ছেলেপক্ষের সাথে নাকি আগে চুক্তি করা ছিল, তাই টাকা নিয়ে ঝামেলা করতে হয়নি। তারা এমনিতেই দিতে রাজি হয়েছে। তবে জামাইতে মজা ছিল, আনন্দটার হলো না। পাত্রপক্ষের একটি ছেলে বলল, কে টাকা নেবে, হাত পাতেন। লাবলু অধরাকে ধাক্কাতে লাগলো, তুই নিয়ে হাত এগিয়ে দে। অধরা হাত এগিয়ে দিতে অন্য একজন তার কোমল হাতে টাকা দেয়। স্পর্শ পরিচিত না হলেও কেমন জানি অনুভূতি হলো। যে অনুভূতির নাম নেই, শুধু মনে হচ্ছে বুকের মধ্যে ধুকপুক করছে, ঠিক যেভাবে আগে ইরফান স্যারকে দেখলে করতো। অধরা টাকাটা নিয়ে সামনে তাকায়, উদ্দেশ্য সেই ব্যক্তিকে দেখার, কিন্তু তার হলো কই? মুখ তো মাস্কের ভেতর ঢাকা, আর চোখ সানগ্লাসের জন্য দেখা যাচ্ছে না। তবে লম্বা চড়া সুদর্শন যুবক, এটা বোঝা কঠিন নয়। ছেলেটি স্থির হয়ে দাঁড়িয়ে আছে সোজা, কোন দিকে তাকিয়ে আছে তা বোঝা যাচ্ছে না। কে তিনি? অধরার এত কল্পনা জল্পনার মাঝে পাত্র কেটে ফিতে কেটে বাসার ভেতরে চলে গেছে। লাবলু সমানে ডাকছে, কিন্তু তার কানে সে কথা পৌঁছাচ্ছে না। তার মন মস্তিষ্ক আজ অন্য কেউ হঠাৎ হানা দিচ্ছে। এই আনন্দের মুহূর্তে আজ হঠাৎ ওনাকে কেন মনে পড়লো, কেন মনে হলো? বাতাসে তার অনুভব আছে, এই অধরা। লাবলুর ডাক এবার কানে পড়লো। সে তাকিয়ে দেখে সবাই বাসার ভেতরে যাচ্ছে, আসছে। রাসেল ভাইয়ে গাঢ় বেগুনি শেরওয়ানিতে সত্যি রাজপুত্রের মতো লাগছে। লাবলুর মুখে এমন কথা শুনে নববধূ লজ্জা পেল। কথা কাটাতে বলল, ফোনটা একটু এনে দে তো। নিচে পাত্রপক্ষের লোকজনদের অভ্যর্থনা জানাতে স্বামীর পরিবার আত্মীয়রা নিচে নেমে গেছে। অধরা লাবলু স্বামীর সাথে ওর রুমে বসে আছে। সন্ধে নেমেছে, চারিদিকে অন্ধকার হয়েছে। হঠাৎ ডাক পড়ল। একজন এসে জানালো অধরাকে ওর মা ডাকছে। অধরা রুম থেকে বেরিয়ে জাহানারা বেগমকে খুঁজতে থাকলো। এত মানুষের মধ্যে খুঁজে পাচ্ছে না, কাকে জিজ্ঞেস করবে, সবাই ব্যস্ত। তখনই সামিয়ার এক কাজিনকে দেখতে পায়। জিজ্ঞেস করে, আমার আম্মুকে দেখেছো কোথাও? একটু আগে ওইদিকে দেখেছিলাম। অধরা সেদিকে যায়, কিন্তু কাউকে দেখতে পায় না। এদিকে খুব একটা মানুষ নেই বললেই চলে। হালকা অন্ধকারে ঝোনাকির মতো জ্বলছে ঝাড়বাতি। দেখতে বেশ লাগে। এদিকটায় বাতাসও বইছে, মানুষও তেমন নেই। এমন পরিবেশ অধরার কাছে বেশ উপভোগ্য। না, এখানে থাকলে চলবে না। আম্মু কী জন্য ডাকছে শুনে সামিয়ার কাছে যেতে হবে। অধরা ঘুরে আসতে নিলেই কারো চওড়া প্রশস্ত বুকের সাথে ধাক্কা খায়। তবে এবার পড়ে যায় না, কিন্তু ভয়ে চমকে উঠে চোখ তুলে তাকিয়ে দেখে সেই ব্যক্তি যার মুখ দর্শন পাওয়ার আফসোস করেছিল লাবলু। অধরা কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগে লোকটাকে হনহনিয়ে চলে যায়। অধরার কাছে লোকটাকে বেশ রহস্যজনক মনে হলো। কালকে কিংবা আজকে এত এত শত কথাও শুনলেও লোকটি একটা কথাও বলেনি। সবার থেকে কেমন চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর তিনি এখানে এসেছিলেন কেন? এত প্রশ্নের উত্তর কে দিবে? বিয়ের পড়ানো শেষ হয়েছে, 3 কবুল বলে একে অন্যের হয়ে গেছে নিয়ম মোতাবেক। এখন ছবি তোলা পর্ব চলেছে। সামিয়া বরেশ পাশে বসে ধীরে চোখ নিচু করে রেখেছে। সবাই বলাবলি করছে, এমন মানানসই জুটি খুব কমই দেখা যায়। অতরাজ দেখল সামিয়ার মুখে হাসি। প্রেমিক পুরুষ না হোক, সুন্দর ব্যক্তিত্বের মানুষ পেলে জীবন প্রেমিক পুরুষ পাওয়ার থেকে হাসি আনন্দ কাটবে। তবে তার জীবনে সে কি পেল? যদিও পাওয়ার সময় শেষ হয়নি, তবে মানুষ একটা কিছু না পেলেও হিসাব করতে থাকে, জীবনে কি পেলাম।
এমন সময় একটি কালো গাড়ি আবার বাড়ির সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে পা নামাচ্ছে কেউ একজন। তাকে দেখার আগ্রহে সামনে তাকাতে লাবলু ওকে টেনে নিয়ে গেল আরেক পাশে। কই নিয়ে যাচ্ছিস? ওটা কে আসলো? দেখতে দিলি না কেন? অতটা কিছুটা রেগে গেছে, কারণ কারণ ছাড়া এমন এমন করে টেনে নিয়ে আসাতে। লাবলু মুখ বাঁকিয়ে বলল, ওটা তোর জামাই। খুশি? হেয়ালি কথায় বিরক্ত হলে পিছনে তাকিয়ে দেখে গাড়িটা দাঁড়িয়ে আছে, তবে লোকটা নেই। ডান পাশে ওর বাবার কানে কানে একজন বয়স্ক লোক কিছু বলছে। চারপাশে কেমন শোরগোল শুরু হলো, কিছুই বুঝতে পারল না অথরা। সবার মুখে রহস্যময় হাসি। লাবলু তো আবার হাত চাপা দিয়ে হাসছে। অধরা বলল, তুই হাসছিস কেন? কি হয়েছে? লাবলু জিভ কেটে বলল, কিছু না, দেখ এক চমক আছে আজ তোর জন্য। অধরা ব্রু কুঁচকে তাকালো। কিছু জিজ্ঞেস করার আগে ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো সেই ছেলেটি। অধরা তাকে দেখে চমকে উঠল। রহস্যময় ছেলেটি তার সামনে, তবে এক নতুন গেটআপে। একটু আগে ছিল অন্য এক ড্রেসে। ধীরে ধীরে ছেলেটা সামনে আসলো। পকেট থেকে হাত বাহির করে সামনে এগিয়ে ধরলো একটি সোনালি রঙের চকচকে করতে থাকা আংটি। মুখ ফুটে ধীরে কণ্ঠে বলল, উইল ইউ ম্যারি মি? কণ্ঠ শুনে চমকে উঠল। খুবই পরিচিত শোনালো সে কণ্ঠ, তবে সে কি ভুল শুনল কিনা সেই কনফিউশনে রইল। ছেলেটি চোখ থেকে সানগ্লাস খুলে ফেলল। এই সেই চিরচেনা চোখ, যেই চোখে তার জন্য ভালোবাসা দেখার আকাঙ্ক্ষায় ছটফট করত। মুখ থেকে মাস্ক সরাতে অধরা স্তব্ধ হলো। অবিশ্বাস্য চোখে তাকালো। সে কি ঠিক দেখছে নাকি মনের ভুল? আশেপাশে সবাই তাকিয়ে আছে। ওর বাবা মা হাসছে। সামিয়া আর লাবলু হয়তো কিছু বলছে, কিন্তু শক লাগা পরিস্থিতিতে সে কিছু শুনতে বুঝতে পারছে না। শুধু স্ফুটত স্বরে বলে উঠল, ইরফান স্যার।